বিকাশের নীতি বলো। হ্যাঁ, তিনটি আপাতত মনে পড়লো, মানে পড়ছি। তো এখন তার একটা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা বেড়েছে, যত বয়স বাড়ছে তো ভুলে যাচ্ছি। তো ভুলে তো যেতেই হবে। আমাদের বইটা কি পেয়েছো? না স্যার, যেটা কতগুলো পিডিএফ অ্যাটলিস্ট পেয়েছি। বলে লেখা আছে, অ্যাটলিস্ট যেটুকু পড়তে হবে। হ্যাঁ, 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 ও, ওই বইটা তো ওই প্রিমিয়ামের জন্য মানে আটকে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর আহ, স্যার আমি টেলিগ্রামে একটু অ্যাড হতে পারছি না। তার মানে আমি আপডেট করলাম। তা আপনি যদি আমার নাম্বারটা আমি দেবো টেলিগ্রামে, সেখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন? আমি এখান থেকে অ্যাড করতে পারছি না বলেই তো তোমাকে আমি লিংক পাঠালাম। আমি অ্যাড করতে পারছি না না স্যার, এখান থেকে। না, না স্যার। আমি যে নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করছি সেই নাম্বারে আমার টেলিগ্রামটা নেই। তাই আপনি আমার টেলিগ্রাম আইডিটা জানেন না। তার জন্য আমি বললাম। তা টেলিগ্রাম আইডিতে তুই আমায় পাঠাও, আমি তোমাকে ওখান আচ্ছা, থেকে ইয়ে করে দিচ্ছি, ওখানে ইয়ে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। আর নইলে তুমি যে নাম্বারে আছো ওই নাম্বার থেকে লিঙ্ক পাঠিয়ে দাও ওই নাম্বারে, তাহলে ওখানে হয়ে যাবে। আমি আচ্ছা, তোমাকে আচ্ছা, লিঙ্ক পাঠাবো, অ্যাড আমার এখান থেকে হয় না, কারণ টেলিগ্রামে অ্যাড করা যাচ্ছে না, আচ্ছা। অসুবিধা আর স্যার হচ্ছে। টেলিগ্রামে কি কুইজ-টুইজ কিছু নেওয়া হয়? তো ওখানে তো ওইগুলোই চলে সারাদিন, আচ্ছা, আচ্ছা। তাহলে একটু সুবিধা সারাদিন হতো ওখানে আরকি। ওইগুলোই চলে। হ্যাঁ, তাহলে সুবিধা হতো একটু। হ্যাঁ, আমি তো বলছি তাহলে তোমার যে নাম্বারে টেলিগ্রাম আছে সেই নাম্বার থেকে করো, আশা করছি অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে সেই নাম্বারটা আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, লিখবে যে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাই, আর আমাদের তো ফ্রি গ্রুপ, আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এমন তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, না হলে আমি আছি গ্রুপে হ্যাঁ, টেলিগ্রামে। ঠিক আছে, নবী পরে শিখিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। তুমি আগে আমাকে রিকোয়েস্টটা পাঠাও, ঠিক আছে? আমি আচ্ছা, আচ্ছা। বিকাশের নীতিগুলো এক এক করে বলি, ভালো করে শুনে নাও। এই নবী, ঠিক আছে স্যার, শুনছি। তুমি শুনে নাও। বিকাশের প্রথম নীতি, সেটা হচ্ছে কি, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস হুম। প্রসেসটা কি? তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার বিকাশ কিন্তু চলবে, বৃদ্ধি কিন্তু চলবে না। হ্যাঁ, স্যার। এটা কিন্তু এক নম্বর। তাহলে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় যে একটা কন্টিনিউটি মেনটেন করে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড নম্বরে হচ্ছে বিকাশ ক্রমানুগত। এবার ক্রমানুগত মানে কি, যে বিকাশ ইটস ফলোস অ্যান অর্ডার সিকোয়েন্স। প্রথমে তোমার পায়ের বিকাশ হয়, তারপরে মাথার বিকাশ হয়, তা কিন্তু না। হয় কি? তাহলে না, না। এটা একটা ক্রম মেনটেন করে, যেটাকে সিকোয়েন্স বলছি। সেটা কি? সেটা হচ্ছে শিশুরা প্রথমে মাথা তোলে, ঠিক আছে, তারপর সে হাঁটে, তারপর সে দৌড়ায়। আচ্ছা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো বিকাশ সাধারণের থেকে বিশেষের দিকে যায়। এই সাধারণ থেকে স্পেসিফিক, মানে জেনারেল টু স্পেসিফিক। কিরকম? শিশুরা প্রথমে সার্বিক আন্দোলন দেখা যায়, পরে তে সূক্ষ্ম নিয়ন্ত্রণ করে। যেমন কি, প্রথমে একটা শিশু দেখবে পুরো হাত দিয়ে একটা বলকে ধরছে, কিছুদিন পরে দেখবে সে আঙুল দিয়ে বলটাকে ধরতে পারছে। তাহলে জেনারেলের ক্ষেত্রে সে হাতটা, আর স্পেসিফিকের ক্ষেত্রে সে আঙুলটা। যেমন গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিলে কি হয়, যে তাদের হাত পার বৃদ্ধি হয়, আর ফাইন মোটর স্কিলে তাদের আঙুল পরিচালনা করতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলে আমি কি বললাম? বুঝতে পারছি, বলুন। জেনারেল টু স্পেসিফিকের দিকে যায়। এইবার হচ্ছে আচ্ছা। বিকাশের গতি ব্যক্তিভেদে আলাদা, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তোমার বুড়ো আঙুলের ছাপ, তোমার চোখের রেটিনা, আর তোমার জীবের যে ছাপটা হবে, এই 3টে ছাপ কেউ কোনোদিন এক হবে না, বা কারোর কোনোদিন এক হবে না। সুতরাং তোমরা টুইনস হতে পারো, কিন্তু তোমাদের চিন্তাধারা কিন্তু একরকম হবে না, বা তোমাদের কেরিয়ার, জীবন জীবিকা পেশা এগুলো কোনোটাই এক হবে না। কেননা আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে আমরা প্রত্যেকে ব্যক্তিভেদে আলাদা। তোমার যেমন ব্যক্তিভেদে নাম শ্যামল, আমার সেরকম একটা নাম আছে। যেমন নবীরও একটা নাম আছে, ঠিক এরকম। সেরকম প্রত্যেকটা মানুষ এক না, প্রত্যেকটা মানুষ আলাদা। তার জন্য আচ্ছা, আমার যে জিনিসটা তোমাকে বোঝাতে ইজি লাগবে, সে জিনিসটাই নবীকে বোঝাতে আরেকটা কিছু দিয়ে বোঝালে নবী সেটা ভালো বুঝতে পারবে। তাহলে সবার ক্ষেত্রে লার্নিংটা কিন্তু সমান না। যেমন একটা অন্ধ বাচ্চাকে তুমি কিভাবে সাধারণভাবে পড়াশোনা শেখাবে? সাধারণভাবে তো শেখানো সম্ভব না। হয় তাকে স্পর্শকাতর কিছু জিনিসপত্র দিতে হবে, যেমন ব্রেলের স্পর্শ নিয়ে সে বুঝতে পারবে, এক। আর দুই কি, যেটাকে সে ট্যাকটাইল মেথড হিসেবে ইউজ করবে। আর দুই কি থাকলো, দুই থাকলো যে শুনে মনে রাখতে পারবে। তো তাহলে অডিও আনতে হবে, যে যেভাবে আমরা ডিসকাস করব সেটা অডিওটা শুনে তাকে বুঝতে লাগবে। ক্লিয়ার হলো হ্যাঁ। বিষয়টা?
এইবার হ্যাঁ স্যার। নেক্সট 5 নম্বর হচ্ছে বিকাশ, পরিবেশ ও উত্তরাধিকারের ফল, মানে ইন্টারাকশন বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিডিটি। এছাড়া বিকাশ আচ্ছা হতে পারে না। তুমি যদি একটা বংশ না পাও আর না একটা পরিবেশ পাও, তাহলে তুমি টিকতে পারবে না পৃথিবীতে। পারবে কি? না না না। না। তোমাকে একটা বংশের মাধ্যমে আসতে লাগবে এবং তার সাথে সাথে কি একটা পরিবেশও লাগবে। হ্যাঁ এই এতটুকু বড় হয়েছো বা এতটা বড় হয়ে দাঁড়িয়েছো এখানে, এটার মধ্যে কিন্তু বংশগত এবং পরিবেশের ভূমিকা আছে অনেকটা। ঠিক আছে? লাস্ট আচ্ছা স্যার। লাস্ট পয়েন্ট নাম্বার 6, বিকাশের বিভিন্ন দিক পরস্পর সম্পর্কিত। যেমন শারীরিক বিকাশ মানসিক বিকাশকে প্রভাবিত করে এবং উল্টোও ঘটে। তোমার শরীর খারাপ থাকলে লাইট অফ করে ঘরে শুয়ে থাকো, ঠিক আছে? কিন্তু মন চাঙ্গা আছে, ভাই চ দশমীতে ভাসান ড্যান্স নেচে আসি ভাই, সেই ড্যান্স হচ্ছে সিঁদুর মাখিয়ে সেই ড্যান্স নাচবো ভাই। ও দেখবে মনের জন্য তোমার দেখবে শরীরটাও ঠিক হয়ে গেছে। ভাই তো পায়ে প্লাস্টার, তো ভাই আজকে প্লাস্টার ভুলে যাব ভাই, চ দশমী সেই নাচ ভাই। ঠিক আছে? তা এইটা হলো কি পরস্পর সম্পর্কিত। তোমার মন শরীরকে চেঞ্জ করে দিতে পারবে, আর শরীর আবার মনকে চেঞ্জ করে দিতে পারবে। তোমার ক্যান্সার হয়েছে, এ বাবা ভাই আমি আর 2 ঘন্টা, আমি আর 2 মিনিট বাঁচবো ভাই, আয়ুতাস লেগে যাবে। অনেক বাচ্চা দেখে থাকবে পরীক্ষার যখন রেজাল্টের আগে মরা কান্না কাঁদে, ভাই আমাকে তোকে বাড়ির বাসন মাজতে নিবি ভাই, কিন্তু আমাকে এবার পাস করি দে ভাই, আমি স্যারের বইয়ের বাসন মাজবো, জামা প্যান্টি নাইটি সব কেচে দেবো, আমাকে এবার পাস করি দাও। এরকম প্রত্যেকটা ছেলে বলে, আর আমি মুখ ফসকে বলছি সেটা আলাদা কথা। ঠিক আছে? স্যারের বোর্ড নাইটিও কেচে দেবো ভাই, আমি এর আগের দিন স্যারকে রান্না করতে দেখেছি, আমি গিয়ে রান্না করে দিয়ে আসবো, কিন্তু স্যার যেন আমাকে এবার পাস করিয়ে দেয়। এটা একটা স্ট্যান্ডার্ড অবধি থাকে। প্রাথমিকে তো তুমি এগুলো পাবেই, স্যার আপনি কি, স্যার নমস্কার স্যার আপনি পাস করিয়ে দিয়েছেন, কতবার যে নমস্কার ঠুকবে তার ঠিক নেই জানো দিনে। যখন টিচার হয়ে যাবে না, তোমার তোমার ধরে নাও তোমার মানে 100 বার তোমাকে 100টা ছেলে তোমাকে প্রণাম করবে, এটুকু গ্যারেন্টি। টিচার্সদের তো লাইন লেগে যাবে তোমার পিছনে। কলম কলম তোমার পেটি করে আনতে হবে, নইলে পিঠে করে আনতে হবে, এত কলম পাবে। আমি এবার 250 কলম পেয়েছি, 250। আর এটা সব 10 টাকার কলম না, 250 টাকা 350 টাকারও কলম আছে। ঠিক আছে? আমি এই কথাটা প্রত্যেককে বলেছি, ভাবিস না তোর কলমের জন্য তোর মার্কস বেড়ে যাবে। কিন্তু ওরা আমার খুব আপন। ঠিক আছে? আমি একটা কিছু করতে বলবো 10টা ছেলে চলে আসবে, স্যার কি করতে হবে, জল আনতে হবে। কেন না, ওদের অ্যাক্টিভিটি করে শিখতে ভালো লাগে। ওদের স্যার লেকচার দিয়ে যাবে, আমি শুনবো না, আমি আপনার জল আনতে গেলাম, ঠান্ডা জল আনতে চলে গেল, আমি না বলা সত্ত্বেও চলে গেল। কেন না, ওরা এই অ্যাক্টিভিটির মাধ্যমে শেখে। এবার আবার পরীক্ষার আগে এগুলোকে পাই, আবার ওদেরকে মাথাগুলোকে ভালো করে ব্রেন ওয়াশ করে ভালো নাম্বার নিয়ে ওরা বেরিয়ে যায়। এরকম আচ্ছা আমার কাছে, আমার স্কুলে 1500 বাচ্চা আছে, সেই প্রত্যেকটা বাচ্চার রেকর্ড আমার কাছে আছে। শুধু এটা আমার ক্ষেত্রে না, তুমি যখন চাকরি হয়ে যাবে তোমাকেও এই যে টিচার্স ডায়েরি দেখাচ্ছি কেমন দেখতে হয়, আর এই টিচার্স ডায়েরি যত সুন্দর হয় সেই স্যার তত ভালো। এই যে এটাকে বলে টিচার্স ডায়েরি, ওপরে লেখা আছে। ঠিক আছে? এই পুরো বইটা পুরো 1 বছরের, কেন্দ্রীয় বিদ্যালয়ের পুরো 1 বছরের জিনিসপত্র লেখা আছে এখানে, লাস্টের দিকে লেসন প্ল্যান। ঠিক আছে? এটাতে কি আছে, এটাতে আছে তোমার সারা বছরের ক্রিয়া কর্তব্য ওর মধ্যে লেখা। ঠিক আছে? কটা টিচার্স প্যারেন্ট মিটিং করেছো, কোন মাসে কোন সিলেবাসটা কতটা শেষ করেছো, তোমার সিলেবাসের কভারেজ কি ছিল, কটা ক্লাস লাগে, কটা ক্লাস তুমি রেমিডিয়াল টিচিং নিয়েছো, কটা ছেলে তোমার ফেল করেছে, ফেল করাগুলোকে আবার রি এক্সাম কবে নিয়েছো, সব এগুলো তোমার ভিতরে রাখতে হবে। আর লিখতে হবে, তোমাকেও স্কুলে গিয়ে লিখতে হবে। এগুলোর একটা ট্রেনিং হবে, তোমাকে ডিস্ট্রিক্ট অফিসে ডেকে নেবে। আর চাকরি পাওয়ার পরে ট্রেনিং কেমন হয় খুব ভালো করে জানো। গড়ে পর তো সব সমান। দেখেছো চাকরির পরে কোনো পরীক্ষা হচ্ছে ইন্টারনাল এক্সাম, আর তাতে সব কটা ফেল। ভাই তুই কাগজপত্র নিয়ে যা, আমি গেটে দাঁড়িয়ে থাকবো, স্যাররা টুকলি করে পাস করে। এই যে ইন সার্ভিসে যারা বিএড করছে, ডিএড করছে, যারা করছে না সব টুকলি করে পাস। এটা সুপ্রিম কোর্টও জানে। আরে ভাই
ওদের কাছে তো একটা সার্টিফিকেট থাক, 20 বছরের টিচার হোক না কি হয়েছে, কিন্তু টেট পাসে সার্টিফিকেটটা তো লাগবেও না। আর এটার তো জন্য তো আন্দোলন চলছে কলকাতায়। তুই টুকলি করে বাস কর, ইন সার্ভিসে তো তাই। তুমি রেলে বলো, স্কুলে বলো, যেখানে বলো, ইন সার্ভিস, তুমি সার্ভিসে আছো। আর তোমার মনে হয় তুমি এক্সামে আর ফেল করবা? ইন্টারনাল এক্সামে তোমাকে দিয়ে পাস করে দেবে। নয় তো টিচারের কি হবে বলো তো? তোমাকে যে পড়াচ্ছিল আর স্কুল টিচারকে আপনি পাস করাননি, হ্যাঁ, তো আপনার চাকরি খেয়ে নেবো এবার। তো সুতরাং যেভাবেই হোক, যে কটা ছেলেই আসুক, সে কটা ছেলেকে পাস করে দিতে হয় যারা ইন সার্ভিসে থাকে। আর সব জায়গায় নিয়ম তাই, কি সরকারি কি বেসরকারি। ইন সার্ভিসের পরীক্ষাও তো কঠিন হয় না, ঠিক আছে? সবাই ভয় পাচ্ছে ইন সার্ভিসে আমরা যদি ফেল করি তাহলে তো আমাদের চাকরি চলে গেল। আরে না, আবার 3 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে। এগুলো সব লেখা আছে, সব তো ডিসকাস করে না, সব তো ডিসকাস করাও যায় না। ইন সার্ভিসেও তাদেরকে পরীক্ষা দিতে হয়। এই যে তোমার এক্সপিরিয়েন্স 10 বছর হওয়ার পর তুমি হেডমাস্টার হতে পারবে, ইন সার্ভিসে এক্সাম দিতে লাগবে। হ্যাঁ, টুকে পাস করবে সেটাও জানি, সেটা সবাই জানে। যারা কলার তুলে যায় তারা আলাদা কথা বলবে, তারা টুকেই পাস করে, যে টুকে পাস করে তারা হেডমাস্টার হবে, এরকম চলে, ঠিক আছে? ওর জন্য দেখবে তুমি একটা জিনিস লক্ষ্য করে, 2009 রিক্রুটমেন্টে মাচালা, ভ্যানালা, তরকারিওয়ালা ওরা সব টিচার হয়ে গেছে। তোমার হ্যাঁ সামনে স্যার, উদাহরণ আছে, একদম ঠিক বলেছেন স্যার, আমার চোখে ঠিক আছে? দেখা দেখছি। এই চোখে দেখা। কেন? তখন দিতে লাগবে, আমরা চলে যাচ্ছি, তৃণমূল আসছে, সিপিএম যাচ্ছি আমরা, এরম সময়। আচ্ছা ইন সার্ভিসে তোমাকে কিচ্ছু শিখতে লাগবে না, কিছু জানতেও লাগবে না। এর জন্য তোমাকে প্রথম দিন আমি একটা কথা বলেছিলাম, যদি কখনো কোনো সময় সুযোগ পাও, আরে ভলেন্টিয়ারি হোক না, কোনো একটা স্কুলে ঢুকে যাও, আরে 2 মাসের জন্য হলেও ঢুকে যাও। তার সার্টিফিকেটটার একটা গুণ আছে, আর প্রত্যেকটা এমপ্লয়িকে প্রত্যেকটা কোম্পানি শেখায়, প্রত্যেকটা কোম্পানি শেখায়। প্রতি মাসে আমাদের প্রায় রোজ মিটিং থাকে, টিচার্স মিটিং। প্রত্যেকটা মিটিংয়ে তারা প্রত্যেকটা জিনিস শেখায়। যেমন তোমাকে যদি এখানে একটা কোশ্চেন করি, তুমি উত্তর দিতে পারবে না, তাও বলছি, নবীও শোনো, অ্যাডপ্টেড চাইল্ড কি বোঝাও, এই প্রকল্পটা আছে, অ্যাডপ্টেড চাইল্ড কি বলতে পারবে? স্যার, যদি কোনোদিন পড়ে না আসো বলতে পারবে না, বলো তুমি অ্যাডপ্টেড বলুন। চাইল্ড কি বলো। যে সমস্ত শিশু মানিয়ে নিতে পারে খুব কম সময়ের মধ্যে, তারাই হলো অ্যাডাপ্টেড চাইল্ড। হ্যাঁ, তুমি ইন না সার্ভিসে স্যার, এসে অ্যাডপ্টেড চাইল্ড এইসব বলবে, তুমি ভুং ভাং যেমন ইচ্ছা করছে বলে যাচ্ছে। কারো বাচ্চাকে স্যার দত্তক নেওয়া। হ্যাঁ, এইটা ঠিক বলেছো। একটা আচ্ছা বাচ্চাকে একটা টিচার দত্তক নেয় কেন? না, সে রেমিডিয়াল টিচিং এও পাস করতে পারছে না, তাকে তার ব্রেন ওয়াশ করিয়ে তাকে পাস করানোর মতো জায়গায় আনা হয়, এইটাকে অ্যাডপ্টেড চাইল্ড বলে। আর ওই অ্যাডপ্টেড চাইল্ড যদি ফেল করে, ওই টিচারের সম্মান কি হবে বুঝতে পারছো? একদম শেষ। তাহলে ওই অ্যাডপ্টেড চাইল্ড যেন ফেল না করে। আর আমাদের ইন সার্ভিসে অ্যাডপ্টেড চাইল্ড দিতে হয় কেন? না, তোমার 1500 বাচ্চার মধ্যে 15টা বাচ্চা আছে যারা স্পেশাল, তাদের মধ্যে তোমাকে একটা অ্যাডপ্ট করতে হবে, দিয়ে তাকে পাস করাতে হবে অ্যাট এনি কস্ট। সে সেটিং করে হোক আর যেভাবে হোক, অন্তত তাকে 8 অব্দি তুলে দিতে হবে। কোনো মানে যাকে বলে কি, এর মানে কোনো বাধা নিষেধ, মানে এখানে কোনো আটকানোর জায়গা নেই যে তোমাকে দেবে না বা তুমি পাবে না। জানি না ওয়েস্ট বেঙ্গল স্কুলে এটা আছে কিনা, নবী ভালো বলতে পারবে, ওর বাবা স্কুল টিচার ছিল। নবী, হ্যাঁ স্যার বলেন। এরম আছে বাংলা মিডিয়ামে? বাবার স্কুলে এরকম তো নেই। এরম নেই, তবে এরকম আসছে। মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, তোমার কাছে যদি 100টা বাচ্চা পড়াতে পাঠাই, 100টাই পাস করবে, নইলে তোমার দরকার নেই। হুম, এখন ভেবো আর না আমার বাবা যে 80 চাই মায়না পাই, এরম অবস্থায় স্কুল মাস্টারের চাকরিটা আছে, ভেবো না এটা। হ্যাঁ নবী জানতে পারবে এগুলো ওর বাবার কাছ থেকে, যেহেতু ওর বাবা স্কুল টিচার ছিল একটা সময়, কিন্তু এখন হ্যাঁ এই এখন জিনিসগুলো আসছে, আচ্ছা। ঠিক আছে? যে তোমাকে হ্যাঁ স্যার। তোমার স্কুলে যদি 1200 স্টুডেন্টের মধ্যে 12টা বাচ্চা থেকে থাকে, ঠিক আছে, তোমাদের টিচারের সংখ্যা দিয়ে মিলিয়ে নাও, তাহলে কজনকে কটা সন্তান নিতে হবে, অ্যাডপ্ট করতে হবে, তাকে পড়ানো, বোঝানো, পাস করানোর দায়িত্ব তোমার। সেই এটা অ্যাডপ্টেড, কি নতুন rules আসছে? হ্যাঁ, এটা এটা কি নতুন রুলস আসছে? নতুন রুলস আসছে এবং সেন্ট্রাল স্কুলে এটা আছে।
বললাম না এনসিইআরটি সব নিয়ম মেনে সেন্ট্রাল স্কুল চলে, ও ঠিক আছে? সেন্ট্রাল স্কুলে এটা আসছে, অ্যাডপ্টেড চাইল্ডকে পাস করাতে লাগবে। হ্যাঁ, এটা এটা ইন্টারভিউতে লাগবে না, কিন্তু যারা ইন সার্ভিস বলে যাবে তাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করবে। ওরে যারা বাবা, প্যারা টিচার দেবে তাদের জিজ্ঞেস করবে, কিন্তু সে নাম্বার পরীক্ষায় নাম্বার তারা ইন্টারনাল তো এমনি টিচার হিসেবে আছে তাদেরকে দিয়ে দেবে, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু করবে যারা প্যারা টিচার দেখাবে বা টিচিং প্রফেশন দেখাবে। বুঝতে পেরেছো? তোমাদের এই কথাগুলো জিজ্ঞেস করবে না। তোমরা যদি ইন সার্ভিস দেখাতে যে আমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছি এবং আমি এই স্কুলে পড়াই, তাহলে তোমাকে জিজ্ঞেস করতো, নইলে তোমাকে আমি অ্যাডভান্সই বলে ফেললাম। কিন্তু এই কোশ্চেন গুলো করবে কেন না, এতক্ষণ আমি অনিকেতের সাথে কথা বলছিলাম, অনিকেতের স্কুলে এরকম ব্যাপার আছে, মানে অনিকেতকে এরকম জিজ্ঞেস করবে। অনিকেতের 2 বছর হয়ে গেছে, তাও এই সমস্ত জিনিসগুলো জানে না। তখন একটুখানি ও একটু নিজে মনক্ষুণ্ণ হবে যে স্যার আমার তো ইন্টারভিউ নেবেন, ফ্রেশার হিসাবে নেন না কেন? তুমি অ্যাডভান্টেজ নিয়েছো, তুমি স্কুলে পড়াচ্ছ 3 বছর, আর এই সমস্ত জিনিসগুলো জানো না, এগুলো তো কেমন লাগে শুনতে। বুঝতে পেরেছো? আচ্ছা বলো, স্যার আপনি আমাকে বলো 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 স্যার কোশ্চেন বলো বলো। লাস্টে 26 নম্বরে ওই সার্টিফিকেটটা পাঠাতে না, লাস্টে 26 ওটা। হ্যাঁ, লাস্টে 26। আচ্ছা ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি দেখো না, আমি হ্যাঁ, তোমায় একটা কথা বলি শ্যামল, তুমি দেখো বইটা কতটা ক্লাসিফাইড ভাবে লেখা, বলো তো সিডিপি বইটা যেটা তোমার কাছে আছে, আমরা যেটা হ্যাঁ স্যার, পাঠিয়েছি, ভালো। কতটা হ্যাঁ, ক্লাসিফাইড ভালো। লেখা। আমার স্যার এখন ফোনপেতে তাহলে ব্যালেন্স নেই বলে নিতে পারছি না, নাহলে এই মুহূর্তে নিতাম। না না, নিতে নিতে ঠিক আছে, কিন্তু তুমি দেখবে কিছুটা হয়তো পাঠিয়েছি তোমাকে, বইটা মনে হয় পাঠিয়েছি হ্যাঁ, তোমাকে, তা বইটাতে হ্যাঁ, দেখো কতটা ক্লাসিফাইড ভাবে লেখা, বলো তো কতটুকু তোমাকে একদম, পড়তে একদম। লাগছে, যেহেতু তুমি প্রিমিয়ামের হ্যাঁ, লোক। আবার বড় কথা হচ্ছে যে ডিটেলসে বর্ণনা করে শর্টকাটে আবার ইয়ে করা আছে। শর্টকাটে ইয়ে করা আছে, তোমার টিএলএম তুমি কি কি বানাবে, তুমি লেসন প্ল্যানের মধ্যে কি কি লিখবে, এগুলো আমার 1 to 5 প্রত্যেকটা চ্যাপ্টারে লেসন প্ল্যান করে বানিয়ে পাঠিয়ে দিয়েছি। একদম, একদম। প্রিমিয়ামে যারা আছে তাদের কাছে আছে, প্লাস আচ্ছা, 10,000 কোশ্চেনের উইথ এক্সপ্লেনেশন লিখে তার অ্যান্সার করা, আর একটাও ভুল না, একটাও রিপিট না, 10,000 কোশ্চেন সিডিবি থেকে। তাহলে তুমি চিন্তা হ্যাঁ, করো, 10,000 কোশ্চেন সিডিবি থেকে তো যদি আলোচনা করা হয়, এমন কোশ্চেন কি থেকে থাকলো যে সিডিবি থেকে আর কোশ্চেন রাখবে তুমি যেটা অ্যান্সার করতে পারবে না? একদম, একদম, তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? তোমার আমার মধ্যে পার্থক্য, তুমি সিডিপি 2 বছর পড়েছো আর আমি সিডিপি 22 বছর পড়েছি। একদম। তা তুমি কোথায় জানো না সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, একদম। আমি যদি চাই ইন্টারভিউতে তুমি একটা কোশ্চেনেরও অ্যান্সার দিতে পারবে না, আমি যদি চাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক তাই তো? এক- তাই এবার এক- বলো, আমি একদম। কি তোমাকে ফেল করানোর জন্য এখানে এসেছি? না, না, না। আরে একটা টিচার যখন একটা স্টুডেন্টকে শিক্ষা দেয়, তা সে কি 2 নম্বরই শিক্ষা দেয় নাকি? তাহলে স্যারের না, না, না। নৈতিকতা কোথায়? চুরি করতে শেখায়, খিস্তি দিতে শেখায়, স্মোকিং শেখায়, কিন্তু তাও হ্যাঁ, বাচ্চারা শেখে। একদম। যাই দেখে বাচ্চারা তাই কপি করে। হ্যাঁ, আর শিক্ষকদের সম্মান সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, মানে বলতে পারো এরকম ব্যাপারটা, শিক্ষক শিক্ষক একটা পৈতে, শিক্ষক একটা পৈতে, ব্রাহ্মণ যেমন পৈতে নিয়ে ঘোরে, হুম, শিক্ষক কিন্তু এই ব্রাহ্মণেরও পৈতে, হ্যাঁ, পৈতেও কিন্তু ব্রাহ্মণকে শিখাতে থাকে, ভাই এটা পরে কিন্তু তুই বাথরুম করতে যাবি না, আর সাথে যদি নারায়ণ থাকে তুই কিন্তু হাত ভালো করে ধুয়ে আসবি, আর নারায়ণ থাকলে কিন্তু কথা বলবি না। আর আমরা হচ্ছে সেই ব্যক্তি কি, ওই ব্রাহ্মণকে দিয়ে কথা বলাবো আর খিস্তি খাবো, আমরা সেই ব্যক্তি। আজকে নয় টিচার, হুম, আমরা করেছি কি করিনি বলো? একদম, ব্রাহ্মণ নারায়ণ নিয়ে যাচ্ছে, ওর পিছনে আমরা 4 জন লেগে গেলাম, একদম। আর ব্রাহ্মণ স্যার একটা খিস্তি মিস্তি দিয়ে গঙ্গা জলে স্নান করতে চলে গেল। এরকম ঘটনা তো হয়েছে, বলো। স্যার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে শিখন অর্থাৎ তালাবস্যই রশ্মি খ দন্ত ন, আর একটা আছে শিক্ষণ হুম, তালাবস্যই রশ্মি কয় মূর্ধন্য। হুম। একটা যদি হচ্ছে জিজ্ঞেস, শিখন আর একটা হচ্ছে শিক্ষণ, কথা দুটো আলাদা। হ্যাঁ দুটো শিখন আলাদা। আর শিক্ষণ ব্যাপারটা কি? ফার্স্ট এরটা হচ্ছে শিখন, মানে একটা টিচার যা শিখছে, ঠিক আছে? স্যার এরকম এরকম ভাবে সংজ্ঞাটা করলে হবে না যে বলো। কোনো একজন শিক্ষক
শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে শিক্ষা দান করেন সেই শিক্ষাদানের প্রক্রিয়াটা হলো শিক্ষণ। বাহ, হ্যাঁ, মূর্ধন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা মূর্ধন্য। হ্যাঁ 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 আচ্ছা, এবং আর এবং শিক্ষার্থীরা যে শিক্ষাটা গ্রহণ করছে সেটা হচ্ছে শিক্ষণ। আচ্ছা, সেটা দন্তেন্য। হ্যাঁ তাহলে মূর্ধন্য আর দন্তেন্যর পার্থক্যটা বুঝে যাবে, বলতেই পারবে। একদম ঠিক একদম। আছে। শিক্ষার্থী শিক্ষকের শিক্ষাদানের ফলে শিক্ষার্থীরা যে বিষয়টি শিখছে সেটা হলো শিখন। হ্যাঁ, দন্তেন্য। হ্যাঁ হ্যাঁ ওইটাই দন্তেন্য। স্যার। একটা একটা কয় মূর্ধন্যস্ব আছে, একটা খ আছে। না, শিক্ষণ আর শিখন দুটোতেই তো একটাই মূর্ধন্য, একটাই দন্তেন্য, এটা তো মানতেই হবে। হ্যাঁ, আর একটা ডিফারেন্স আছে, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে কয় মূর্ধন্যস্ব। হ্যাঁ, একটা খ একটা মূর্ধন্য। হ্যাঁ, ডিফারেন্সটা আছে, কিন্তু আমরা মনে রাখবো, আমার ক্ষেত্রে ইজি লাগবে, একটা দন্তেন্য একটা মূর্ধন্য। মূর্ধন্যটা হ্যাঁ শিক্ষক আর দন্তেন্যটা শিক্ষার্থী, এই তো হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ এটা একটা খুব, টিচিং একটা হ্যাঁ, একটা টিচিং একটা লার্নিং, এগুলো খুব বেসিক জিনিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো তো, একটা বাচ্চা লার্নিং কিভাবে শেখে, একটা শিক্ষা কিভাবে শেখে, একটা বাচ্চা কিভাবে শেখে? একটা বাচ্চা শুধুমাত্র যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করবে তা নয়, সে তার বাবা মার কাছ থেকে শিখতে পারে, আরে চারপাশের পরিবেশ। শিক্ষক ভুলে যাও, একটা বাচ্চা শেখে কিভাবে? শেখে বাচ্চা 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা শেখে কিভাবে? কিভাবে পরিবেশ শেখে? থেকে বছরের অনুকরণের মাধ্যমে তাহলে হতো। একদম একদম, এই কথাটা শুনতে চাইছিলাম। অনুকরণের মাধ্যমে শেখে, তারা কপি করে। তুমি একটা গুটি নিয়ে একটা একটা গ্লাস রাখবে, হ্যাঁ, গ্লাসের মধ্যে তুমি পটাপট কি করবে, ওই যে গুলিগুলো হয় না, যেগুলো আগে বাচ্চারা আমরা আঙ্গুল দিয়ে খেলতাম, ওই গুলিগুলো রাখতে থাকবে। তোমার সামনে যদি একটা বাচ্চা থেকে থাকে, সে বাচ্চাটাও দেখবে সেটা করছে, তাকে বলতে লাগছে না, এটা কগনিটিভ লার্নিং হয়ে যায়, যেটা আমাদের মধ্যে লুকানো থাকে। তারা এই কপিটার মাধ্যমে শেখে। ঠিক আছে, এই যে তুমি অটা শিখেছো, কতবার জীবনে অ লিখেছো বলো তো? ঠিক আছে, তো এই যে শেখার যে পর্যায়গুলো, এগুলো তো ব্যক্তিভেদে, স্থান ভেদে, হেরিডিটি ভেদে আলাদা আলাদা হবে। এর জন্য তো বিকাশের নীতির মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেকটা ব্যক্তির শেখার নীতি তত্ত্ব আলাদা। ঠিক আছে, স্যার আমার একটা জিনিস ছিল, বলো বলো। স্যার মাইক্রো টিচিং এর তো স্যার 5টা স্কিল রয়েছে, হ্যাঁ, যেমন জ্ঞান অভিজ্ঞতার সমন্বয় সাধন, শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার শিক্ষার্থীকে অনুসন্ধান করার ক্ষমতা, হ্যাঁ, না জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় সাধন, শিশু কেন্দ্রিক প্রশিক্ষণ পরিচালন দক্ষতা, হ্যাঁ, শিশুকে প্রোৎসাহিত করার দক্ষতা, তারপরে শিশুর বিকাশ সাধনের দক্ষতা, আর কীটকলা শিকড় পরিস্থিতির সঙ্গে কীটকলা শিল্পের সমন্বয় সাধন। আর স্যার যেটা আমাদের ম্যাক্রো টিচিং রয়েছে, সেটা থেকে স্যার ওই 5B মডেলটা হবে যুক্ত। দেখো, না, আমি তোমায় একটা কথা বলি, দেখো, এই টিচিং, এই যে মাইক্রো আর ম্যাক্রো, এগুলো আসবে না। কেন বলো তো? এগুলো তোমরা যে লেসন প্ল্যান গুলো করছো না, এটা টিচিং স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে যাবে। তোমাকে জিজ্ঞেস করবে না ম্যাক্রো আর মাইক্রো টিচিং কি, তোমার টিচিং স্ট্র্যাটেজি থেকে বুঝে যাবে যে তোমার লেসন প্ল্যান বানানোর ক্ষমতা কিরকম। তুমি যদি ভালোভাবে লেসন প্ল্যানটা না বানাতে পারো, আর ক্লাসটা ডেলিভারি না ভালো করে দিতে পারো, তাহলে কিন্তু তুমি নম্বরের এক্সপেকটেশন একটু কম রাখলেই বেটার হবে। দেখো, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং, ডেমো টিচিং আর লেসন প্ল্যান, খুব একটা কি হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে? না স্যার, ওটার একটার মধ্যে দিয়ে আমাকে যাচাই করে নেবে, একটার মধ্যে দিয়ে তো যাচাই করে, কিন্তু পারফরমেন্স রিপোর্ট গুলো আবার আলাদা হয়। যদি বলি পারফরমেন্স রিপোর্ট, যদি বলি অ্যাচিভমেন্ট টেস্ট, এগুলো কিন্তু আলাদা হয়। আর এই ম্যাক্রো বলো, মাইক্রো বলো, লেসন প্ল্যান বলো, ডেমো টিচিং বলো, চারটে একটাই জিনিস। হ্যাঁ, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং কি, হয়তো তোমাকে এরকম কোশ্চেন করতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই তুমি যখন লার্নিং পার্টের মধ্যে এত জুড়ে আছো। আমি বলবো তুমি লার্নিং পার্টটা, মানে যেটা ডেমো টিচিং এর পার্টটা একদম ভালোভাবে কমপ্লিট মুখস্থ করে যাও। ওখান থেকে যদি কোনো কোশ্চেন খেতে না হয়, আমি যেভাবে বলছি, যার জন্য 1 to 5 কি কি সাবজেক্ট থেকে কি কি লেসন প্ল্যান হবে আমরা তৈরি করে দিয়েছি। তুমি যদি ওইভাবে জিনিসটাকে তৈরি করতে পারো, বা তোমরা যদি করো, তাহলে ওখান থেকে কোশ্চেন খাবে না। ডেমো টিচিং এ কোশ্চেন খাবে না, এটুকু গ্যারেন্টি। আর ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, তুমি যদি ইন্টারভিউয়ারকে পরিচালনা করো,
তাহলে তো ক্ষমতা তোমার হাতে, এটা অবশ্যই। ঠিক আমি আছে? তো স্যার ওই এই আমি তো প্রসেসটাই স্যার আমরা শেখাই, এই প্রসেসটাই আমরা শেখাই। কেন কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না পৃথিবীর সবকিছু জানা, আমার পক্ষেও সম্ভব না পৃথিবীর সবকিছু জানা। আর আমারও ইচ্ছা নেই তোমাকে ফেল করানো। আমি চাইছি তোমাকে তোমাকে নাম্বার দিতে, কিন্তু তুমি তো একটা নাম্বার দেওয়ার মতো আমি যেটা শুনতে চাইছি সেটা তো আমায় শোনাবে। বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। আমি ঠিক ওই ওয়ার্ডটা তোমার কাছ থেকে শুনতে চাইছি। সাপোজ ধরো আমি তোমায় বলি, এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড়লোক ব্যক্তির নাম বলো। মুকেশ আম্বানি। পৃথিবীর জিজ্ঞেস করেছি। সরি। ইলন মাস্ক। ইলন মাস্ক। ইলন মাস্কের একটা কোম্পানির নাম বলো। টাসলা। টেসলা। হুম। টেসলা নামে একজন বিজ্ঞানী ছিল, উনি কি আবিষ্কার করেছিল বলো তো? কেন উনি টেসলাকে এত সাপোর্ট করে? টেসলা এই তো কিসের জন্য এত ফেমাস? এত গভীরে চলে গেলে তো স্যার আটকে যাবো। গভীরে যাবে তো, আমি তো তোমার থেকে কোশ্চেন পাচ্ছি না বলেই তো গভীরে যাব। লেসন প্ল্যান থেকে তুমি যদি মানে ওখানে যদি মানে মানে ধসে যাও তাহলে তোমাকে বাঁচানোর জায়গা নেই। লেসন প্ল্যানটা কমপ্লিট করতে হবে সেই লেভেলে। বাচ্চাকে বলার আপনার গলার আওয়াজ শুনে স্যার বুঝে যাবে, স্যার এইটাকেই তো চাইছিলাম। আমার ওই একদম শেষের বেঞ্চটা না না আলো পৌঁছায় না স্যারের গলা পৌঁছায়। আর এই স্যারের যা গলা, আমার কারেন্ট চলে গেলে অ্যাসেম্বলিতে মাইক লাগবে না। এই স্যারটাকে খুঁজছিলাম। গলা চড়া হতে হবে যাতে বাচ্চারা ভয় পায়। আপনি বাচ্চার দিকে তাকাবেন, বাচ্চা ভয় পাবে, আর আওয়াজে ভয় পাবে, দুটো আলাদা না। আপনাকে তো কাছে গিয়ে বলতে হবে বাচ্চাকে। আপনি তো ওরা তো বাচ্চা, ম্যাচিওর না তো, ওরা তো গল্প করবেই। হ্যাঁ। ওর জন্য আমাদেরও কোনো কথা বলা শুরু করার আগে অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, তারপরে আমরা অ্যাটেন্টিভ হই। তাও 2-4 বার শুনতে লাগে কি বলছে। কেন ওটা আমার সাথে যায় না তো, আমি একরকম মানসিকতার মানুষ, আর ও একরকম অ্যাটেনশন দিচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রেও তো তাই। ওই যে 1500 বাচ্চা, প্রত্যেকটা তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, ওদের চিন্তন ক্ষমতা এক একজনের এক এক রকম তো। বুঝতে পেরেছো? ওর জন্য জোর গলায় তুমি যদি থ্রো করো না, তুমি বলো না প্যারেটে জোর গলায় কেন বলার দরকার? ও যদি সাবধান আসতে বলে তাও তো ওরা সাবধান করবে না, সাবধান করবে না। হ্যাঁ। আরে ভাই যুদ্ধে যাচ্ছি, প্যারেড মানে তুই বুঝতে পারছিস না? যুদ্ধে যাচ্ছি, একটা গলার আওয়াজই অন্যরকম। আপনি একটা জিনিস চিন্তা করেন না, 6 ফুট একটা আদমি যদি খালিকে দেখেছেন? খালি না, সম্পর্কে জানেন? জানেন না। উনি হচ্ছে WWF ওনাকে ব্যান্ড করে দিয়েছে। তা উনি যদি আন্ডারটেকারকে সামনে দাঁড়ায়, ঠিক আছে, আন্ডারটেকারকে বাচ্চা লাগে, তা সেই খালি চালিয়ে যায় কি বুলেট। সে যদি আজকে ছোট সাইকেল চালায় কেমন লাগবে জিনিসটা দেখতে? খুব লোকে তো বাজে ট্যাগ লাগবে, কারণ দেবে। বিশাল হাইট ওর। বিশাল হাইট আর বিশাল চেহারা। ও যদি হ্যাঁ, স্কুলে যদি যায়, এই ছোট ছোট সাইকেল, যে লাল লাল সাইকেল হয়, ক্যাপ্টেন কোম্পানি নাম, ওই সাইকেলগুলো নিয়ে স্কুলে যায়, তাহলে কেমন লাগবে দেখতে? তোর তো স্যার লোকটা তো আমার ওর তো চেহারা দেখেই বাচ্চারা অর্ধেক হিসি করে ফেলবে। হ্যাঁ স্যার, বলছেন লোকটা তো ভারতীয়। ভারতীয়, পাঞ্জাবের লোক, পাঞ্জাব হরিয়ানা। বাহ। কিন্তু বিষয়টা হচ্ছে, কেন তুমি জানো যে পুলিশে হাইট লম্বা লোক লাগবে? একটা বেটে মানুষ যদি বলে সাবধান, হুর সর, এরকম লোকে করবে তো, করবে কিনা? হ্যাঁ পুলিশের দেখবেন সেই হাইট সেই ফিগার, অর্ধেক হ্যাঁ। যাদের দর্শনদারি, কাগজপত্র আপনার কাছে সব আছে, কিন্তু তাও আপনি ভয় পাবেন। পুলিশের চেহারা এখনই কেলি দেবে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, তার সাথে পলিউশনটাও করিনি, 100 টাকা দিয়ে সাইডে গিয়ে সেটেলমেন্ট করিনি, 100 টাকা দিয়ে দেখি সেটেলমেন্ট হয় কিনা, নইলে এখন পলিউশন বার করতে গিয়ে ও ফেল হয়ে গেছে কিনা জানি না, তারপর ইন্স্যুরেন্স, ব্লু বুক, রেজিস্টার, পাগল হয়ে যাব। ও 3-4টে ধারা বলবে, দরকার নেই, 100 টাকা নিয়ে সাইড করে নি। এবার তখন আপনার একটু অসুবিধা হবে যে একটা 6 ফুট আদমিকে বলে দেবো 100 টাকা সাইডে নিয়ে আমার বাইকটা ছেড়ে দেন। ওরা কি করে, পুলিশ কি করে, ওরা ভলেন্টিয়ারই নিয়ে যায়, যে ভলেন্টিয়ার যদি কেস খায় তাহলে ভলেন্টিয়ারের চাকরি গেল। আর ভলেন্টিয়ার যদি কিছু হয়, ভলেন্টিয়ারের সেরকম ব্যাপার থেকে থাকে না, ওর জন্য ওরা ভলেন্টিয়ার পাঠায়, দেখে হয়তো
আর ভলেন্টিয়ারের উপরে তো আপনি আরো বড় লেভেলের ভলেন্টিয়ার। তোকে কে লাইসেন্স দেখাবে, সর এখান থেকে। বলে এই আমার কিন্তু বড়বাবু আছে, আজকে কিন্তু কালেকশন করতে হবে, আমাদের আজকে কালেকশন জমা দেওয়ার দিন, দে 100 টাকা দে। ওরা তখন আপনার কাছে এসে থাকবে 100 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দিত। ঠিক আছে, বুঝেছেন কি বলতে চাইছি? রাস্তায় গাড়ি নিয়ে ফেসেছেন? না না, আমার স্যার গাড়ি নেই তো, আমার সাইকেল আছে আচ্ছা, আজকে। সাইকেল আছে, সাইকেলে আপনাকে কেউ ধরবে না। ঠিক আছে, যারা গাড়ি চালায় তাদের এগুলো আসে। দেখবেন যখন মানুষ সাইকেল চালাতো না, পেটে চর্বি ছিল না, এবার গাড়ি চালানোর পরে পেটে চর্বির অবস্থা দেখবেন, শরীরের চেহারা দেখবেন যারা গাড়ি চালায়। আচ্ছা। আমি এখনো যারা সাইকেল চালায় দেখবেন এখনো তাদের বডি স্টাউট ফিগার। যারা সাইকেল চালায় হয়তো আপনার দাদা বাবা বা আপনার দাদু হয়ে থাকবে, তারা সাইকেল চালাতে পারবেন, বডি দেখবেন সেই এখনো আছে, সাইকেল চালায় বলে। ঠিক আছে, আর যারা গাড়ি চালায় দেখবেন পেট তো থেকে গেল ট্যাঙ্কিতে, এত বড় পেট হয়ে যায়, চর্বি হয়ে যায় না, এক্সট্রা চর্বিগুলো শরীরটা রিলিজ করতে পারে না। আমাদের সারাদিনের বিএমআর কত লাগে? 2200 থেকে 2500 কিলো ক্যালোরি। এ তো সকালবেলা আমরা যা খাই তাতেই কমপ্লিট হয়ে যায়। দুটো ডিম খেয়ে নিলাম, বাটার খেয়ে নিলাম, ব্রেড খেয়ে নিলাম, দুটো কলা খেয়ে নিলাম, আর সারাদিনে আপনার না খেলেও কিছু এসে যায় না, কিন্তু খিদেটা পায়। তারপর ওখানেই থেমে গেলেন না, ওটা ছিল সকালের খাবার, তারপরে টিফিন আছে, তারপরে দুপুরের খাবার আছে, তারপরে সন্ধ্যাবেলার খাবার আছে, তারপর রাত্রিবেলার খাবার আছে। রাত্রিবেলা কি খাচ্ছেন? বিরিয়ানি আর মটন, মটন বিরিয়ানি, কত কিলো ক্যালোরি গেল। সন্ধ্যাবেলা কি খেয়েছেন? চাউমিন, ফাস্ট ফুড, কত কিলো ক্যালোরি গেল। দুপুরবেলা পাবদা মাছের ঝাল নইলে ইলিশ মাছের পাতুরি, কত কিলো ক্যালোরি গেল স্যার। আপনার লাগবে তো 2200 থেকে 2500, আপনার ভিতরে চলে গেল তো 5500 কিলো ক্যালোরি, তাই নয় কি? খাচ্ছি তো রেগুলার। মটনে কত আছে, ডিমে কত আছে, কত বিএমআর আছে, আমাদের শরীরে কত বিএমআর দরকার। তাই এই এক্সট্রা চর্বিগুলো যারা সাইকেল চালাচ্ছে না, বাইক চালাচ্ছে, রিলিজ করার জায়গা নেই তো। এখন বাইকও তো তাই হয়ে গেছে, শুধু পিক আপ দিলেই চলে, স্কুটিতে চাপেন পিক আপ দিলেই চলবে, আপনাকে কিচ্ছু করতে লাগবে না। তাও আগেকার বাইকে গিয়ার ফেলতে হতো, সাইকেলে সাইকেলিং করতে হতো, কিছু কিলো ক্যালোরি খরচ হতো। এখন তো খরচ হওয়ার ব্যাপার নেই, এখন দেখবেন মানুষের শরীরে পেটে চর্বি ম্যাক্সিমাম মেয়েদের বাচ্চা হওয়ার পরে জমছেই, আর ছেলেদেরও জমছে। এই চর্বিগুলো কি করে শরীর, ওগুলোকে বুঝতে পারে না যে এই চর্বিটা কি করব। তখনই ও চর্বিটা গিয়ে কোথায় রেখে আসে জানেন? প্যানক্রিয়াসের ভেতরে নইলে লিভারের ভেতরে, যেটা আস্তে আস্তে সিস্ট, সিস্ট থেকে টিউমার, টিউমার বায়োপসি করার পর ক্যান্সার, লিউকোমা, রক্তক্ষরণ, কত রকমের ব্যাপার আছে জানেন? আইডিয়া আছে আপনার যে এগুলো আমাদের শরীরে কি এফেক্ট করে? এই যে এক্সট্রা চর্বিগুলো, যেগুলো কিলো ক্যালোরি বাদ দিয়ে 5500 কিলো ক্যালোরি হয়ে গেল, 2200 বাদ দিয়ে আরো থেকে গেল 3000। ওই যে চর্বিগুলো, ওই চর্বিগুলো সিস্ট ক্যান্সারের কারণ। যে চর্বিগুলো আমাদের শরীরে ডাইলেট হতে পারে না। চর্বি গলে কি হয়? ও স্যার, চর্বি গলে গেলে কি হয়? বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার না সম্ভাবনা না, থাকে। আমাদের শরীরে চর্বি গলে কি শক্তি উৎপন্ন হয় এটা বলেন। না স্যার, এটা জানা নেই। চর্বিকে যদি ভাগ করে দেন, বলেন বলেন। ঘাম হয় স্যার? না, চর্বি যদি গলে যায় না, আমাদের শরীরে ওটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ডিভাইড হয়ে যায়। পড়েছেন ছোটবেলায়? চর্বি যদি আমাদের শরীরে যখন গলে তখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে তৈরি হয়, ফ্যাটিটা তখন অ্যাসিড হিসাবে হয়। ওই চর্বিটা যদি আপনি কয়েকদিন না খেয়ে থাকেন তো ওই চর্বিটা রিলিজ হয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা খিদে পেলেও খাই, না খিদে পেলেও খাই। নিয়মটা কি? খিদে পেলে খাওয়া উচিত, না খিদে পেলে খাওয়া উচিত না। আচ্ছা আচ্ছা। বুঝেছেন? এইটা হচ্ছে বিএমআর এর হিসাব। এবার কেউ যদি বিএমআর নিয়ে একটা হেডমাস্টারের সাথে তক্কাতক্কিতে জড়িয়ে গেল, পুরো ফরম্যাট তো হেডমাস্টারের মুখস্থ, কেননা ওনাকে তো রেগুলার হিসাব করতে হয় যে মিড ডে মিলে কত চাল গেল, কত বাচ্চা খেলো, কত কিলো ক্যালোরি উৎপাদন হলো, আর সেগুলো রিলিজ কোথায় হলো। সেগুলো রিলিজ কি আপনার সেই স্পোর্টসে হলো, যেটা সারা বছর প্র্যাকটিস করান না, স্পোর্টসে 7 দিন আগে প্র্যাকটিস করান, সেই দিন আপনার বিএমআর গুলো গেল। এই 1 বছরের চর্বিটা আপনার কি হলো? ওর জন্য দেখবেন স্কুলে চর্বি লেভেলের খাবার খুব কম খাওয়ায়, যেগুলো কার্বোহাইড্রেট লেভেলের সেগুলো খাওয়ায়। দেখবেন সোয়াবিন খাওয়াচ্ছে, মাংস খুব কম হয়,
ম্যাক্সিমাম এই কার্বোহাইড্রেট যাতে খেলে পেটটা ভরে। আর আমাদের শরীরে প্রোটিন লাগে কতটা, সারাদিনে যে নুন খান ততটা লাগে প্রোটিন, ভিটামিনও ব্যাপারটা তাই। খাই কার্বোহাইড্রেট বেশি, ভাত খাই, তো এইগুলোতে চর্বি হয় না। এর জন্য স্কুলে খাবারটা ওরকম হয়, মশলা কম হয়, যাতে লিভারটা সুস্থ থাকে। যে খাবারটা আপনার মুখে টেস্ট লাগে লিভারের ক্ষেত্রে বিষ, বা আপনার শরীরের ক্ষেত্রে বিষ, আর যেটা খেতে বিষ লাগে সেটা লিভারের ক্ষেত্রে একদম অমৃত। যেমন চিরতার জল, উচ্ছে, নিম পাতা, শরীরের ভগবান এগুলো। আর শরীরের জম হ্যাঁ কোনগুলো? শরীরের জম হচ্ছে মিষ্টি, ঠিক আছে? শরীরের জম হচ্ছে মিষ্টি, যে কোনো মিষ্টি। সুগার, সুগার থেকে আজকে অবস্থা দেখেছেন সুগারের লেভেল কি? আজকে সুগার কতটা আলোচিত বিষয়, তাই না? ঘরে ঘরে সুগার, ইনসুলিন, সুগারের ট্যাবলেট, 40 পেরোলেই পারাকা হয়ে যাচ্ছে সুগার। এই সুগারটা যত কম খাবেন তত উপকার। বিএমআর এই কথাগুলো লেখা আছে, বেসাল মেটাবলিক রেট একটা বাচ্চার কত লাগে, পুরো বই আছে ওদের, আপনি চাইলে ওয়েবসাইট থেকেও নামিয়ে নেবেন। পুরো বই আছে যে একটা বাচ্চা সারাদিনে যত কিলো ক্যালোরি খেলো, আপনি তাকে দিয়ে কি অ্যাক্টিভিটি করালেন, আর আপনি অ্যাক্টিভিটি বইয়ে কি লিখলেন, যে আজকে আপনি যে টপিকের উপর আলোচনা করেছেন সেই টপিকে অ্যাক্টিভিটি কি ছিল, হোমওয়ার্ক কি ছিল, ঠিক আছে? আর আপনি কি মানে আপনি মানে রিমার্কসে আপনি কি লিখলেন, এটা প্রতিটা টিচার্স ডায়েরিতে দেখানো থাকে বা লিখতে হয়। অনেকে ফলো করে, অনেকে অডিট হয় না বলে ফলো করে না, যেহেতু চাকরি বাকরির এই দশা বলে। নইলে প্রতিটা জিনিসের জন্য, প্রতিটা জিনিসের জন্য, বুঝলেন তো স্যার, প্রতিটা জিনিসের জন্য গভর্নমেন্টের কাছে ফরম্যাট আছে। দেখবেন যদি আপনার বাড়ির পাশে যদি একটা মানে কনক্রিটের কিছু কাজ করতে হয় বা আপনার বাড়ির পাঁচিল বানাতে হয়, তাও পঞ্চায়েতের পারমিশন লাগে। আপনি বাড়ি বানাবেন, পঞ্চায়েতের পারমিশন লাগবে, বা মিউনিসিপ্যালিটি পারমিশন তো লাগবেই, ঠিক আছে? হ্যাঁ এগুলো একটা নিয়ম, এগুলো একটা ধারা। গভর্নমেন্টের হাতে সব কাগজ আছে, কিন্তু সরকার পরিবর্তন হলে কাগজপত্রগুলো পরিবর্তন হয়ে যায়, সব পয়সা দিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। নইলে সব ডিপার্টমেন্টের সব রকম কাগজপত্র আছে, আপনি যেটা বলবেন সেটা আছে, ঠিক বুঝলাম। আছে? এই যে এর আগের দিনে বললাম না তোমাকে, যে তুমি আমাকে কথাটা বললে, আজকে 7টায় একটা ভিডিও পোস্ট হয়েছে, একটা মেয়ে আমাদের সাথে পড়ে চান্স পেয়েছে, চাকরিও পেয়েছে। আমি যে কাগজটা লাগানোর কথা বলেছি, কি ছিঁড়ে ফেলেছো? না না আছে। আছে, ওই কাগজটা ও লিখেছিল, ভিডিও থাম্বনেলে ওই কাগজটা আছে। আজকে 7টায় ভিডিও স্যার পোস্ট হয়েছে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন আছে আমার, ওই মেয়েটার নাম কি মধুমিতা বিশ্বাস? হ্যাঁ, চেনো? হ্যাঁ আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। কোথায়? মানে বিভিন্ন গ্রুপ যখনকে আমি 2018 থেকে 2020 শিক্ষাবর্ষে ডিএলএ ট্রেনিং করেছিলাম, তো আচ্ছা, আমি এই আমার 2017 আমার যে চ্যানেল, আমার চ্যানেলটার সাথে তুমি পরিচিত? এর আগে চিনতে? হ্যাঁ ছিলাম। এর আগে ছিলে? হুম। তাহলে তো আমার গলাও চিনে থাকবে। হ্যালো হ্যাঁ ফ্রেন্ডস, উই আর আমি লাইভ নাও, শুনেছো? হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও, এই কথা দিয়ে তো শুরু করতাম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাই স্যার ওইটাই আমি মধুমিতা, তাহলে চেনো তো? হ্যাঁ তা বলো, মধুমিতা চাকরি পেয়ে গেল, আর মধুমিতা যেটা লিখেছিল আমি শিক্ষক হলাম, ওই কাগজটা আমি ওর থাম্বনেলে লাগিয়েছি, দেখো, আমি পোস্ট করব। এই আচ্ছা 7টার সময় ভিডিওটা পোস্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা আমি আমার গলা তো শুনতে পাচ্ছ, তা নিশ্চয়ই এই ভিডিওতে আমার গলা পেয়ে যাবে। হ্যাঁ আমার মুখ নেই কিন্তু গলা পেয়ে যাবে, আচ্ছা। দেখো। আমি চিনি, আমি চিনি বলতে এরকম পার্সোনালি চিনি না ওনাকে। তো ওনাকে ওই হোয়াটসঅ্যাপে যে গ্রুপে মক টেস্ট হতো তখনকে দিতাম, তখনকে দেখেছি। আরে আমি ওকে পার্সোনালি চিনি, আর আমি ওর বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আমার স্টুডেন্ট, আমার ক্রেডিট তো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমাকে তো ভাত না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ একদম। ও আমার এই 2017-তে ও পাস করেছে, পাস করে চাকরি করছে, তার ইন্টারভিউ আমি এখন নিয়ে দিলাম। আমিও সময় আচ্ছা পেয়ে উঠছিলাম না। আর সময়টা হয়তো তোমার সাথে আমার না দেখা হলে হয়তো এটা হতোও না, তোমাদের সাথে আমার না দেখা হলে হতো না এরকম জিনিসটা, বুঝতে হুম পেরেছো? তা সুতরাং হুম সময় করে দেবে, যে কারণে তোমার সাথে আমার পরিচয়, শুধু একটা উদ্দেশ্য, ফোকাসটা একটাই,
আমাকে একদম চাকরিতে ইন্টারভিউতে বেশি নাম্বার পেয়ে আমাকে ডিস্ট্রিক্টে কোনো একটা স্কুলে আমাকে চাকরি করতেই হবে। আমি স্টেটে যাব না। কম নাম্বার পেয়ে আমি স্টেটে গিয়ে অন্য জায়গায় গিয়ে আমি চাকরি করব না। স্যার আমার 26.99 আছে, তাহলে কেমন নম্বর তুলতে বিশ হতে পয়েন্ট পারে? 99 আছে। তুমি জেনারেল না ওবিসি? ওবিসি এ। ওবিসি কিছু ছাড় নেই। 5 তোমাকে পেতেই লাগবে ইন্টারভিউতে। আচ্ছা 5 পেতেই লাগবে। তাহলে 26-এর 5-এ 31, কাট অফ হবে 30-এ। যদি 31 হয় তাহলে বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে, আর যদি 30 হয় বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, আর যদি 30-এর নিচে হয় তাহলে বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে। এই হচ্ছে নিয়ম, আর বুঝলে? শ্যামল দা মানে 2017 পাস করেছো? না, না 22-এ আমি পাস করেছে ও। হ্যাঁ আচ্ছা শ্যামল, বলো কোনো হ্যাঁ কোশ্চেন স্যার। আছে? স্যার সাবজেক্ট কোশ্চেন বলতে কভারেজ তো আমার কিছু নেই, সাবজেক্ট কভারেজ কিছু হয়নি, কিচ্ছু হয়নি। না, ওই বাঁকুড়া জেলা পরিচয়, পশ্চিমবঙ্গ পরিচয় এসবই পড়া হচ্ছে আর কি। পশ্চিমবঙ্গ বাঁকুড়া জেলা পরিচয় তো পড়তেই হবে গুরু। হ্যাঁ স্যার জিকে সবই থেকে তো করছি তো কোশ্চেন তাহলে। হবে, জিকে থেকে তো কোশ্চেন হবে। আমি অনেকগুলো কোশ্চেন হুম নবীকে করলাম, দেখলে তো পশ্চিমবঙ্গ থেকে। হুম হুম। হ্যাঁ স্যার করেছিলেন, আমাকে অনেকগুলোই হয়েছে আজকে। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? পশ্চিমবঙ্গের স্যার জাতীয় পশু হলো মেছো বিড়াল। আচ্ছা, বাঘ আর নয় তো ভারতের? বাঘ ভারতের রয়্যাল রয়্যাল। বেঙ্গল টাইগার। আচ্ছা, কেন বলো তো মেছো বিড়ালটা পশ্চিমবঙ্গের জাতীয় পশু? কেন গো? কারণ এটা সমস্ত সর্বত্র, মানে আমার যেটা মনে হয়, আমি তো জানি না সঠিক উত্তরটা, কিন্তু আমার মনে হয় যে এটা সব জায়গায় হয়তো দেখা যায়, পশ্চিম বাংলার কোথাও বাদ নেই ওই জন্য। আর তাহলে তো পদ্ম ভারতের জাতীয় ফুল, পদ্ম কি ভারতের সব জায়গায় দেখা যায়? এটা চেঞ্জ হওয়া উচিত না? তাহলে কি স্যার বাঘের মাসি বিড়াল বলে? না না, বিড়াল তুমি যেটা বলছো সেটা উত্তর, তুমি যেটা বলছো সেটা উত্তর। কেন এখানে ইয়াতা ইয়াতা সর্বত্র তুমি দেখতে পারবে মেছো বিড়াল। মানে হ্যাঁ বিড়াল তুমি সব জায়গায় পেয়ে যাবে। যেমন দেখবে তুমি বাড়ি কনস্ট্রাকশন করবে, ঠিক আছে, টিকটিকি দেখবে চলে এসছে, ভাই এসে গেছি, এবার আমি আমার বংশ বৃদ্ধি করবো তোর বাড়িতে। বলে তোমার বাড়িও ছিল না, টিকটিকিও ছিল না, ছিল কি? হুম। সংখ্যায় বিড়ালটা পরিমাণে বেশি। স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার বলছি পশ্চিমবঙ্গের যে প্রাইমারি স্কুল আছে ওখানে প্রতিটা ক্লাস পিছু সময়সীমা কি, এক একটা ক্লাসের জন্য সময়সীমা কি 40 মিনিট? 40 মিনিট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন একটা স্কুলে কতগুলো ক্লাস হয়? সেটা কি 8টা, বিভিন্ন 8 ভাগ পিরিয়ড, অনুযায়ী 8 পিরিয়ড। প্রাইমারি স্যার স্কুলেও? প্রাইমারি প্রাইমারি স্কুলে ছিল 8টা 8, ক্লাস। 8 পিরিয়ড। প্রত্যেকটা স্কুল ক্লাসে 8 পিরিয়ড। এটা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য পিরিয়ড কমিয়ে নেওয়া হয়েছে, ওয়েদারের উপর ডিপেন্ড করে কমিয়ে নেওয়া হয়েছে, এগুলো চিঠিও দেওয়া হয়, আর হেডমাস্টার এই জিনিসগুলো জানে। কিন্তু স্যার জিজ্ঞাসা তোমার করতে তাহলে কি সপ্তাহে বলবো? 48টা পিরিয়ড হবে, 48টা। তোমার কটা থাকবে সেটা না, 48টা পিরিয়ড হবে। কিভাবে? স্যার তাহলে 6 দিন জিজ্ঞেস স্কুল, করলে কি 8টা উত্তর করে দেবে পিরিয়ড, এটা? 6 8 কত হয়? 48। 48। 48টা পিরিয়ড হবে সপ্তাহে। তার মধ্যে আচ্ছা তোমার হয়তো দিনে হয়তো 3 থেকে 4টে হবে পিরিয়ড, আচ্ছা। ঠিক আছে? দিনে তোমার 3 থেকে 4টে, আর অন্যান্য টিচারগুলোর হবে। তুমি আর ছুটতে স্যার থাকলে তার অ্যারেঞ্জমেন্ট হবে। স্যার বলছি RTE অ্যাক্ট 2009 অর্থাৎ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড ও কম্পালসরি তো এডুকেশন অ্যাক্ট ওই তো বইতে লিখে রেখেছি, তো ইন্টারভিউর সময় আমরা জিজ্ঞেস করি যে তোমার ওই ব্যাপারে নলেজ আছে কিনা। নইলে তো আমরা লিখে হ্যাঁ রেখেছি, বই লেখা আছে, বইতে এগুলো লেখা আছে সব ডিটেলস। হ্যাঁ। একটা শিক্ষককে দিনে কত ঘন্টা করে শিক্ষাদান করতে হবে? 3 থেকে 4 ঘন্টা? না না, সেরকম কোনো মাধ্যমে তোমাকে 8টা পিরিয়ড নিতে হতে পারে, লোক না থাকলে কি করবা? কিন্তু স্যার RTE অ্যাক্ট 2009 বলা হয়েছে একটা শিক্ষককে প্রতিদিন বিদ্যালয়ে এসে 3 থেকে 4 ঘন্টা শিক্ষাদান করতে হবে। আরে ওটা তো লেখা আছে, কিন্তু তোমার হ্যাঁ যদি হেডমাস্টারের সাথে সেটিং থাকে তাহলে আমি কি করতে পারি? তোমার নেওয়ার নিয়ম 8টা, কিন্তু কটা টিচার আছে যে প্রতি সপ্তাহে 8টা করে 48টা পিরিয়ড নেয়? কটা টিচার আছে হুম বলো? নিয়ম 8টা। হুম কেন? 6 দিন স্কুল হবে, 8টা করে পিরিয়ড। হ্যাঁ এবার কি হয় যে শনিবার দিন টিফিনে ছুটি, ওই 4টে পিরিয়ড খেলার মধ্যে ঢোকে। আবার খেলে টেলে বাচ্চারা বাড়ি আসবে, এই খেলে টেলে বাচ্চারা স্কুলে আসবে, বাড়ি চলে যা, ওর জন্যই ওটা আর কাউন্ট করা হয় না।
ঠিক আছে? পিরিয়ড হওয়ার সংখ্যার পরিমাণ 48 হয়। হ্যাঁ, এবার বলতে পারো যে আমাদের স্কুলগুলোতে পারিপার্শ্বিক পরিস্থিতি একটু অসুবিধা থাকার জন্য পিরিয়ডগুলোকে একটু কম বেশি করতে হয়, আর তার সাথে সাথে স্কুলের স্টাফ কম, কিছু অফিসিয়াল কাজ স্যার করার জন্য স্যারদের বিজি থাকতে হয়, তার পিরিয়ড কোথায় নেবে? স্যার করার জন্য যদি স্যার বিজি থাকে তাহলে স্যার কি করে হবে, আর স্যার কমপ্লিটই বা কি করে হবে? তোমাদের প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার পর 10 বছর বিএলও থাকতে হবে, জানো কি এটা? এখন দেখবে সেই প্রাইমারি স্কুলের টিচারগুলো স্যার করে বেড়াচ্ছে লোকের বাড়ি বাড়ি। স্যার তাহলে তারা কি মানে এখন বিদ্যালয়ে পড়াচ্ছে না? বিদ্যালয়ে পড়াচ্ছে না, আর বিদ্যালয়ে কতটা পড়া হয় সেটাও তো জানো। বাস্তবে বেরো। আরে চিন্তা ভাবনার মধ্যে যেও না, তুমি তো চিন্তা ভাবনা করতে করতে চাঁদে চলে গেলে। পিরিয়ড কটা হয় এখন প্রাইমারি স্কুলে? হ্যাঁ, খিচুড়ি খাওয়া, খিচুড়ি রান্না করা, তারপরে আবার পিরিয়ড। এর জন্যই তো আজকে আমাদের টিচারদের এই হাল, শিক্ষকদেরকে পচেও না, আই যাই মাইনা পাই হয়ে গেছে, আসি যাই মাইনা পাই। কটা পিরিয়ড হয় ঠিকভাবে স্কুলে বলো? তার অডিট রিপোর্ট কোথায়? তার স্ট্যাটিস্টিক্স কি? কটা পিরিয়ড হয় স্কুলে বলো তুমি? এই যে আমি এই কথাগুলো বললাম, শিক্ষকদের দিয়েই তেমন শিক্ষক দিয়ে করছে, কিন্তু আমি যে কথাগুলো বললাম, ঠিক আছে, এই কথাগুলোতে পরিবর্তন এসছে এখন বর্তমান স্কুলে। কেন না? রান্না বান্নারা মাসিরা করে, স্যারেরা ক্লাস নেয়, ক্লাসের শেষে গিয়ে তারা খিচুড়ি খায় বা মিড ডে মিল খায়। এটা একটা সিস্টেমে চলে এসছে। এখন তুমি গিয়ে একদম সাফ সুতরা সিস্টেম দেখতে পাবে, কিন্তু এই গভর্নমেন্টের টিচারকে দিয়ে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে। গভর্নমেন্ট তো নিজে জানে যে একটা টিচার কি করে, তার জন্য তো তার উপরে কাজগুলো চেপে দেয়। একটা টিচার কি পরিশ্রম দেয় এটা তো গভর্নমেন্ট বুঝতে পারছে। যদি এই পরিশ্রমটা সঠিকভাবে সঠিক জায়গায় দিত তাহলে তো সরকারের উপকার হতো। ঠিক আছে, তোদের যে পাস টাইম থাকলো সেই টাইমটা তোদের স্কুল করতে হবে না, তোরা বিএলও করে বেড়া, আমার ভোট ব্যাংক বাঁচা। তোরা আমার ভোট ব্যাংকটা দেখ, কটা ভোটার বাদ গেল তুই আমাকে দেখে বল, আর কটা ভোটার নতুন আনতে লাগবে। ভোটার কি করে পারবে আমার অর্গানাইজেশনে সেটা বল। তাই তো করছে এখন টিচাররা, এই সুবিধাটা পেয়ে যাবে তারা। কিভাবে? ইলেকশনের সময় জিতে। এক সরকার পরিবর্তন হবে, আরেক সরকার আসবে, এডুকেশন নিয়ে আর কজন চিন্তা করবে? আর এডুকেশন থেকে সরকারে আসছেই বা ক পয়সা যে চিন্তা করতে লাগবে? এডুকেশন থেকে পয়সা লাগছে? স্যার আর একটা প্রশ্ন আছে। বলো। এই সরকারি শিক্ষার ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেল কি? এইটার উত্তর সংক্ষেপে কিভাবে বলা যেতে পারে? বলো দেখি, তুমি কি তৈরি করেছো? স্যার আমি তৈরি করেছি এইরকম যে সরকারি এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি ব্যবস্থাপনাকে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল বলা হয়। আচ্ছা হলো, তুমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাও কোন স্কুলে হয়েছে আর কোথায় হয়েছে পাইলট প্রজেক্ট, কোথায় হয়েছে? স্যার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলটি আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি, কিন্তু এইটা আলোচনার মধ্যে রয়েছে। তা কেন হয়নি বলো? পশ্চিমবঙ্গে কেন চালু হয়নি তার কারণটা কি জানো? এত পার্টি লেভেলের কারণটা হচ্ছে কোশ্চেন বা স্যার এত যেটা ডেপথের বাস্তবে লেভেল সেটা কোশ্চেন জিজ্ঞেস করবে না, এত ডেপথের কোশ্চেন জিজ্ঞেস করবে না, তারা নিজেরা ফেসে যাবে না। এত ডেপথের কথা পশ্চিমবঙ্গে চালু হয়নি তো। গভর্নমেন্ট আর প্রাইভেটকে নিয়ে পশ্চিমবঙ্গে স্কুল আছে কি আদেও? নেই তো। এই নিয়ে কোশ্চেন হবে না, ওই ওগুলো বইয়ে আছে, বইয়ে অনেক কিছু আছে, বাস্তবে অনেক কিছু আছে, পার্থক্য তো আছেই। এটা কি ভেবেছো তুমি একা জানো? এটা সবাই জানে। কি দরকার, ও করে কমে ওদের সংসার চলে যাচ্ছে, টিচার একটা লাগবে, লোকে চাইছে একটা টিচার দিতে হবে। তুমি জানো আজ থেকে 5 বছর পর টিচার বলে কোনো বস্তুই থাকবে না, এআই হয়ে যাবে টিচার, জানো? যার জন্য আজকে টিচারগুলোকে এই বিএলআরওর কাজ, এই এর কাজ, এই ওর কাজ, এই তার কাজ শিখিয়ে রাখছে, যাতে ভবিষ্যতে এদেরকে ওরকম জায়গায় এনগেজ করা যেতে পারে। কিভাবে একটা অর্গানাইজেশন দিয়ে শেষ করি, রিভার পাম্প
এই ডিপার্টমেন্টটা সম্পর্কে জানো? গভীর নলকূপ, জানো না? মাঠে মাঠে গভীর নলকূপের লোক থাকতো আগে, সরকারি লোক গিয়ে চাবি খুলে দিয়ে আসতো। নবী দেখেছো? হ্যাঁ স্যার, আগে চাবি কে দেখেছি। খুলে দিয়ে আসতো, জল পড়তো আর খেতে খেতে জল যেত। ওই ডিপার্টমেন্ট গভর্নমেন্টটা টোটাল বন্ধ করে দিয়েছে, ওই ডিপার্টমেন্টে আর লোক নেই। এখন স্যার চাষিদের ওগুলো তো পয়সা দিয়ে আছে জল কিনতে হয়, সেটা ফ্রি ছিল। আর তখন তারা কি এখন। করতো, ওই স্কুল মাস্টার গুলো ওই তাদের থেকে তরি তরকারি নিয়ে আসতো, ওই সমস্ত লোকগুলো হ্যাঁ, যারা রিভার পাম্পে ছিল। আমাদের এখানে স্যার আছে, আমার বাড়ি থেকে সব একটু দূরে, জায়গায় বেশি আছে, দূরে। রিভার পাম্পের সব জায়গায় আছে। ওই ডিপার্টমেন্টটা গভর্নমেন্টের পুরো বন্ধ। আচ্ছা। এই হচ্ছে বর্তমান দিনের অবস্থা, বুঝলে তো? তা তুমি যদি নিজেকে সেইভাবে তৈরি করতে না পারো, তো এই ইন্টারভিউ যদি চলে যায়, তাহলেও কিন্তু চিন্তা ভাবনার প্রচুর বিষয় রয়ে গেল। ঠিক আছে, তা আমার বড় বক্তব্য শেষ। আর কেউ লাইনে নেই আশা করছি, সবাই দেখছে। পুষ্পা কি আসবে? পুষ্পা যদি আসো। আর শ্যামল, তোমার আর কোনো কোশ্চেন আছে?